ইরানকে একবার সুযোগ দিতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি, কাতার ও ওমান। যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা। স্টারলিংক যেভাবে ইরানের চলমান বিক্ষোভে তুরুপের তাস হয়ে উঠল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানকে একবার সুযোগ দিতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি, কাতার ও ওমান। ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। মধ্যপ্রাচ্যে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় উপসাগরীয় এই তিন দেশ সম্মিলিতভাবে এ প্রচেষ্টা চালায়। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরান যাতে তার সদিচ্ছা প্রদর্শন করার সুযোগ পায় সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে দীর্ঘ সময় ধরে শেষ মুহূর্তের মরিয়া কূটনৈতিক তৎপরতা চালিয়েছে এ তিন দেশ। তিনি আরও বলেন, এই আলোচনা এখনও অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ইরানে বিক্ষোভকারীদের উপর সরকারের দমনপীড়নের জেরে মার্কিন হামলার আশঙ্কা তৈরি হওয়ায় গত বুধবার কাতারের একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন মিশনগুলোর কর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ইরানে সরকারের দমনপীড়নের বিরুদ্ধে সম্ভাব্য হস্তক্ষেপের ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে তেহরানও পাল্টা হুমকি দিয়ে বলছিল, হামলা হলে তারা ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত হানবে। পারস্য উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের অনেকগুলো সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে। তবে বেশ কয়েকবার কড়া হুমকির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেন। তিনি জানান, অন্য পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রের মাধ্যমে তিনি এই নিশ্চয়তা পেয়েছেন যে ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না। অনিচ্ছিত ও অনিয়ন্ত্রিত পরিস্থিতি এড়াতেই উপসাগরীয় দেশগুলো এই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে বলে জানান সৌদি আরবের ওই কর্মকর্তা। তিনি বলেন, আমরা ওয়াশিংটনকে জানিয়েছিলাম যে ইরানের উপর কোনো হামলা হলে এ অঞ্চলে ভয়াবহ প্রতিক্রিয়ার পথ খুলে যাবে। ওই কর্মকর্তা আরও বলেন, এই অঞ্চলের আরও কিছু বড় বিপদ সামাল দিতে আমাদের একটি নির্ঘুম রাত কাটাতে হয়েছে। তৈরি হওয়া আস্থা এবং বর্তমান ইতিবাচক পরিবেশ বজায় রাখতে এখনও যোগাযোগ অব্যাহত রয়েছে। এদিকে উপসাগরীয় অঞ্চলের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় কোনো হামলা চালানো হলে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার মাধ্যম নিউজ নেশনের প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নির্দেশে দেশটির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা। 3 বছর, কেউ কেউ তারও বেশি সময় ধরে অপেক্ষায় ছিলেন কবে পরিবারের সঙ্গে এক ছাদের নিচে থাকা যাবে। কিন্তু বাংলাদেশিদের জন্য আপাতত যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা কার্যক্রম স্থগিত থাকায় সেই অপেক্ষা আরও দীর্ঘ ও অনিশ্চিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে থাকা অনেক বাংলাদেশি বলছেন, তাদের নানা পরিকল্পনা আপাতত থমকে গেছে। কবে নাগাদ ভিসা পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে কোনো স্পষ্ট সময়সীমা না থাকায় তাদের চাপ ও উৎকণ্ঠা ক্রমেই বেড়ে চলেছে। তেমনই একজন হলেন বাকের মজুমদার। আমরা তার নিরাপত্তার স্বার্থে এই প্রতিবেদনে ছদ্মনাম ব্যবহার করছি। তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন, 1993 সালে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার ভাষ্যমতে, শুরুতে তিনি পেশাগত কাজে গিয়েছিলেন, কিন্তু পরের বছরই যুক্তরাষ্ট্রের কাছে পলিটিক্যাল অ্যাসাইলাম তথা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। এটি পেতে তার আরও বছরখানেক লেগে যায়। 1995 সাল থেকে তিনি বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পেয়ে যান। এরপর কেটে যায় আরও 10 দশক। 2008 সালে তিনি যুক্তরাষ্ট্রের পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড বা গ্রিন কার্ড পান এবং দীর্ঘ 16 বছর পর বাবার অসুস্থতার কারণে বাংলাদেশে আসেন। পরবর্তীতে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেন এবং 2012 সালে সেটি পেয়েও যান। বর্তমানে তিনি স্ত্রী, সন্তানসহ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এবং সেখানে কাজ করছেন। কিন্তু ট্রাম্প প্রশাসনের গ্রিন কার্ড ও সিটিজেনশিপ পুনর্মূল্যায়ন করার অবস্থান থেকে 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্তে অন্য অনেক প্রবাসীর মতো নিজেও কিছুটা চিন্তিত, কারণ এই তালিকায় বাংলাদেশের নামও আছে। মিস্টার মজুমদার জানান, বাংলাদেশ থেকে অনেকেই অবৈধ পন্থায় মার্কিন আশ্রয় প্রার্থনা করেছেন। মূলত তাদের কারণেই ট্রাম্প প্রশাসন নতুন পুরানো সবার গ্রিন কার্ড ও সিটিজেনশিপ রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই কনসার্নটা এখানেই যে আমি যতই বৈধ হই, এর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে, কারণ নগর পুরলে দেবালয়ও রক্ষা পায় না।
আগুনের তাপটা তো আমাদেরও লাগে। সেজন্যই আমার মতো যারা শুরুতে অ্যাসাইলেম সিক করেছেন এই ঘটনায় তারাও এখন কনসার্ন। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ওয়াশিংটন ডিসিতে দুজন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার পর ট্রাম্প প্রশাসন সব ধরনের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করে। ওই ঘোষণার কয়েক ঘণ্টার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে তিনি যুক্তরাষ্ট্রের তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন। ট্রাম্পের সেই ঘোষণার 1.5 মাস পেরোতেই গতকাল ট্রাম্প প্রশাসন আগামী 21শে জানুয়ারি থেকে 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়া স্থগিতের ঘোষণা করে এবং কবে নাগাদ এসব দেশের মানুষ মার্কিন অভিবাসন ভিসা পাবে তাও জানানো হয়নি। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে গ্রিন কার্ডধারী থেকে শুরু করে সিটিজেনশিপ প্রাপ্ত, এমনকি ঘুরতে বা ভিসার মেয়াদ বাড়াতে যারা বাংলাদেশে আসতে চেয়েছিলেন তারাও অনেকেই এখন দ্বিধা ও উৎকণ্ঠার মাঝে রয়েছেন। তেমনই একজন হলেন রেহনুমা রহমান। তার ক্ষেত্রেও আমরা ছদ্মনাম ব্যবহার করছি। তিনি কয়েক বছর আগে লেখাপড়ার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং পড়াশুনো চলাকালীনই সহপাঠী, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক, তাকে বিয়ে করেন। মিস রহমান আশা করছিলেন এবছরের শেষের দিকে তার গ্রিন কার্ড হয়ে যাবে এবং তারপর তারা সবাই বাংলাদেশে ফিরবেন এবং এখানে বিয়ের পরের অনুষ্ঠান করবেন। কিন্তু ট্রাম্প প্রশাসনের ভিসা স্থগিতের এই ঘোষণায় তিনিও কিছুটা মুষড়ে পড়েছেন। গ্রিন কার্ডধারীদের সম্পর্কেও মিস্টার মজুমদার বলছিলেন, ভিসা প্রক্রিয়া স্থগিতের এই ঘোষণার ফলে গ্রিন কার্ডধারীরাও এখন স্বতঃস্ফূর্তভাবে দেশে যেতে পারবেন না। স্টারলিংক যেভাবে ইরানের চলমান বিক্ষোভে তুরুপের তাস হয়ে উঠল। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে গত 8 জানুয়ারি থেকে দেশ জুড়ে কঠোর ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এই ডিজিটাল অন্ধকারের মাঝে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র জানালা হয়ে উঠেছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন, স্টারলিংক বর্তমানে ইরানি ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে এ সেবা সক্রিয় করেছে। ইরানের কঠোর বিধিনিষেধের কারণে দেশটিতে স্টারলিংক অবৈধ হলেও গত 2 বছরে প্রায় 50,000 থেকে 1 লাখের মতো টার্মিনাল গোপনে সেখানে পাচার করা হয়েছে। এখন এই ছোট ছোট ডিভাইসগুলোই বিক্ষোভের ছবি ও ভিডিও বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছে। স্টারলিংক মূলত প্রথাগত ইন্টারনেট ব্যবস্থার মতো মাটির নিচের কেবল বা টাওয়ারের ওপর নির্ভর করে না। এটি মহাকাশে থাকা হাজার হাজার ছোট স্যাটেলাইটের একটি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি ব্যবহারকারীর ডিভাইসে সংকেত পাঠায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় 550 কিলোমিটার উপর দিয়ে ঘূর্ণায়মান এই স্যাটেলাইটগুলো থেকে ইন্টারনেট পেতে ব্যবহারকারীর কাছে কেবল একটি রিসিভার বা টার্মিনাল থাকা প্রয়োজন। বর্তমান ব্ল্যাকআউটের সময় ইরানিরা প্রক্সি টুল এবং এই স্যাটেলাইট প্রযুক্তির সাহায্য নিয়ে অনলাইন হচ্ছেন, যা দেশটির সরকারের নিয়ন্ত্রিত গেটওয়েগুলোকে বাইপাস করতে সক্ষম। তবে এই যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইরান সরকারও এখন অত্যন্ত মরমুখী অবস্থান নিচ্ছে। দেশটির সামরিক বাহিনী রাশিয়া ও চীন থেকে আনা সামরিক গ্রেডের জ্যামার ব্যবহার করে স্টারলিংকের সংকেত বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিশেষজ্ঞ আমির রাশিদি জানিয়েছেন, তেহরানের মতো বড় শহরগুলোতে স্টারলিংকের ডেটা প্যাকেট লস 30% থেকে 80% পর্যন্ত পৌঁছেছে। এর পাশাপাশি ড্রোন ব্যবহার করে আবাসিক এলাকাগুলোর ছাদে টার্মিনাল খোঁজা হচ্ছে। 2015 সালের শেষের দিকে পাশ হওয়া একটি নতুন আইনে ইরানে স্টারলিংক ব্যবহারকে ইসরায়েলের হয়ে গুপ্তচর্যের সমান অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, যার সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইলন মাস্কের সঙ্গে এ বিষয়ে আলোচনার ঘোষণা করেছেন এবং ইরানিদের জন্য নির্বিচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। অন্যদিকে ইরান এই পদক্ষেপকে তাদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করে জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে অভিযোগ করেছে। প্রযুক্তির এই লড়াইয়ে একদিকে যেমন স্টারলিংক তাদের সফটওয়্যার আপডেট করে জ্যামিং প্রতিরোধের চেষ্টা করছে, অন্যদিকে ইরান সরকার তাদের ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক বা নিজস্ব অভ্যন্তরীণ ইন্টারনেট চালু করার মাধ্যমে বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার পথে হাঁটছে। এই ডিজিটাল যুদ্ধের মাঝখানে সাধারণ ইরানিরা প্রতিদিন জীবন বাজি রেখে তথ্য আদান প্রদান করে চলেছেন।